আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একটি জিনিস নিয়ে ভালোই চিন্তিত। সে জিনিসটা হচ্ছে আমাদের দেশের বয়স্ক মানুষ। আজ বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী যদি আপনি দেখেন 17,57,00,000 মানুষ আছে আমাদের বাংলাদেশে। 17,57,00,000। তার মধ্যে 7 থেকে 8% মানুষ আছে বৃদ্ধ, মানে বয়স্ক, যাদের বয়স 60 উপরে। সে 60 থেকে 80, 90, 70 অর্থাৎ 60-এর উপরে, যারা বাংলাদেশে এখন নির্ভরশীল জনসংখ্যা। 1 থেকে 15 বছর বয়সে যারা নির্ভরশীল তাদের মধ্যে, কিন্তু তারা হলো উদ্ভাবনী শক্তি ভবিষ্যৎ জীবনের জন্য। কিন্তু এরা উদ্ভাবনী শক্তি নয়, এরা একটা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমানে বোঝা। কিন্তু আমার যে কথা, আমি তাদেরকে বোঝা বলতে চাই না, যে এই জন্যে তারা যে কর্মক্ষম ছিল তখন কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশের জন্য কিছু না কিছু করে গেছেন। তাহলে কি আমরা তাদের জন্য কিছু করতে পারি না? অবশ্যই করতে পারি, এবং করা উচিত আমাদের। এই জন্য আমি সচেতন সকল নাগরিক সহ বাংলাদেশের সকল মানুষকে বলবো, যেহেতু এই সংখ্যাটা নেহাত কম নয়, 1,40,00,000 থেকে 50 লক্ষ মানুষ, ভবিষ্যৎ 5-10 বছরের মধ্যে প্রায় 2 কোটি ছাড়িয়ে যাবে। বিশাল একটা পরিমাণের সংখ্যা। আমরা এমনি দারিদ্র দেশ, অসহায় দেশ, এবং বিশেষ করে খাদ্য, চিকিৎসা, এই দুটি, বাসস্থান, এগুলোর ক্ষেত্রে খুবই কষ্ট ভোগ করি। যখন আমরা পরিশ্রম করি, অর্থাৎ 18 থেকে 60 বছর বয়স, এইখানেই আমরা ভালোভাবে চলতে পারি না অধিকাংশ মানুষ। মাত্র 20 লক্ষ মানুষ সরকারি চাকরি করে বাংলাদেশে, এখন বর্তমানে 15 লক্ষ আছে। যে কোথায় 17 কোটি আর কোথায় এলো 20 লক্ষ, 2-1 কোটিও না। সুতরাং সকলকে বলবো, বিশেষ করে সরকারকে বলবো, আপনি আমাদের এই 18 বছর বয়স থেকে শুরু করে যারা কর্মক্ষম বা পরিশ্রম করবে, অর্থ সাথে উপার্জন হবে, আপনি বিভিন্ন ধরনের সরকারি ব্যাঙ্কগুলিতে তাদের জন্য একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট রাখুন, যেখানে তারা 100 টাকাতে শুরু করে যত টাকা ইচ্ছে তত টাকা জমা দেবে। তারা সহজে তুলবে না সেখান থেকে। তাদের বয়স যখন 60 হবে, এখন বলতে পারেন যে তার আগে তো মারা যেতে পারে, কথা সত্য, কিন্তু সে মারা যেতে পারে, তার আত্মীয়রা সবাই কিন্তু মারা যাবে না। তার স্ত্রী থাকতে পারে, মা থাকতে পারে, বাবা থাকতে পারে, রক্তের সম্পর্কে কেউ থাকতে পারে। এই ক্ষেত্রে বলতেছি, যারা 60 বছর বয়স হবে, তখন সেখান থেকে তারা একটা বড় অ্যামাউন্ট, বা ওইখান থেকে সরকার আরও কিছু টাকা দিয়ে তাদেরকে সার্বজনীন যতদিন বেঁচে থাকবে এই সরকারি পেনশনের মধ্যে তাদেরকে দেবে। তা নাহলে আমাদের দেশে উপায় নেই। কারণ আমরা যেভাবে চলতেছি, একটা সময় এই বয়স্ক ভাতা তো মাত্র কয়েক হাজার টাকা দেওয়া হয় বা কয়েকশো টাকা দেওয়া হয়, যেটাতে চলবে না। আমাদের ভাববার বিষয় এসেছে, আমরা জাপান না, আমরা চীন না, আমরা আমেরিকা না, আমরা ইউরোপ কান্ট্রি না, যেখানে সরকার হাজার হাজার ডলার টাকা দেবে। প্লিজ এখনই ভাবার সময়, এখনই আমাদেরকে এই দিকে এগিয়ে আসতে হবে। এবং যারা সরকার ব্যবস্থায় আসবেন সামনে, তারা অবশ্যই সরকারি যারা কর্মচারী তাদের সাথে সহ, বিভিন্ন ধরনের সংস্থার সাথে সহ আপনারা যারা বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থায় থাকবেন, তারা অবশ্যই সার্বিকভাবে গ্রাম থেকে শুরু করে শহরের মহল্লায় বিভিন্ন জায়গায় আলোচনা করে, সচেতন করে তাদেরকে এইভাবে এগিয়ে তুলবেন। এবং সেটা শুধু কল্যাণ ফান্ডই থাকবে, যেখান থেকে সারা বাংলাদেশের সকল মানুষ যারা বয়স্ক থাকবে তাদেরকে সাহায্য করা হবে। তাদেরকে সার্বিকভাবে, বিশেষ করে খাদ্য আর চিকিৎসার ক্ষেত্রে, বাসস্থানের ক্ষেত্রে ব্যয় করা হবে। এই পদক্ষেপ এখনই নেওয়ার সময়, কারণ কল্যাণমূলক রাষ্ট্রের এটি একটা বৈশিষ্ট্য আমি মনে করি। এখন যদি না এগিয়ে আসেন, সামনে যে কী হবে আল্লাহই ভালো জানেন। তারপরে বলবেন যে আমি যে কোনো সময় মারা যেতে পারি। হ্যাঁ, অবশ্যই মারা যাব, কিন্তু এখন বর্তমানে যে 1,40,00,000 মানুষ আছে, এখন বর্তমানে এই 25 সালে তারা কিন্তু মারা যায়নি। আমি আপনি সবাই একসাথে মারা যাব না, যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, ভয়ঙ্কর কোনো যুদ্ধ না হয়, বা উপর দিকে আল্লাহ বা অন্য কোনো শাস্তি না হয়। সব মানুষ কিন্তু তাড়াতাড়ি সবাই একসাথে মারা যাবে না। আল্লাহ পাক এই মানুষ দিয়ে কিয়ামত পর্যন্ত রাখবেন, এটা সাধারণ কথাই। তারপরে বিশ্বের যুদ্ধ হবে, মুসলমানদের মালহামা হবে, সেটা আমি বলবো না কবে হবে, কিন্তু সচরাচর এখন যেভাবে হচ্ছে এখনই হবে না, ভালোই দূর আছে। কারণ এখনও অনেক মানুষ নামাজ পড়ে, রোজা করে, ভালো মানুষ আছে, আল্লাহর কোরআন শরীফ পড়ে হাফেজ হয়েছে, বা আরও অনেক মানুষ আছে, অন্য ধর্মের মানুষ আছে। সাধারণভাবে মানুষ যারা এখন যেভাবে আছে না, এদিকে ইমাম মাহদী নেই, তারপর হযরত ঈসাও আসেনি, ওনারা আসলেও 250 বছর দেশ পৃথিবীটা থাকবে সাধারণভাবে, বা তার সাথে বেশি থাকতে পারে। সুতরাং আসুন এখন থেকে সরকারকে আমরা ভালোভাবে বলি, এবং যারা আমাদের শাসন ব্যবস্থায় আসবেন, বিভিন্ন ধরনের চাকরিজীবী, সচেতন মানুষ যারা আছেন, সমাজের ব্যবসায়ী যারা আছেন,
তারা দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেন, বিশ্বাস করি আপনাদের জন্য দেশটা আরও সুন্দর করে আছে। কারণ মহৎ মানুষগুলো না থাকলে দেশটা এত সুন্দর হতো না। কারণ মাঝামাঝি বড় দুর্ঘটনা ঘটে, 71 সাল থেকে পর্যন্ত অনেকটি ঘটছে। এখানে অনেক মানুষই এই দেশটাকে সুন্দর করে হাল ধরে বাঁচিয়ে রেখেছেন বৈদেশিক সাহায্যের মাধ্যমে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অনেক কিছু দিয়ে সাহায্য করে রেখেছেন। আর একটা কাজটা করুন, ছোটদের এবং এই 60 বছরের উপরে যারা আছে তাদেরকে উন্নয়নের জন্য একটা বিকল্প ব্যবস্থা, কল্যাণমূলক কোনো একটা ব্যবস্থা আমাদের দেশে একটা স্থাপন করে দৃষ্টান্তমূলক করুন, যাতে বিশ্বের অন্য যে 195টা দেশ আছে আমাদের দারিদ্র দেশ থেকে জেনে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক বা এসএস, আশা, অন্য যে কয়েকটা এনজিও আছে যাদের কাছ থেকে যেমন কিছু একটা পরামর্শ মানে উদাহরণ নিচ্ছে, আমাদের আরও অনেকগুলো পদক্ষেপ আছে সেখান থেকে নিচ্ছে, বিভিন্ন ধরনের দলও সাহায্য করছে। এইভাবে এই জিনিসটা কল্যাণমূলক একটা কিছু করুন, যাতে আমাদের এই সংস্থাটা বা কল্যাণমূলক এই সংগঠনটা, এই নিরাপত্তামূলক কর্মসূচিটা যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে, এবং সেটার মধ্যে শুধু এই নির্ভরশীল যে জনসংখ্যাগুলো আছে তারা এখান থেকে একটা বেনিফিট পাবে, অন্য কেউ পাবে না। এমন একটা অবস্থান, এমন একটা সংস্থা, এমন একটা কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এখনই করতে হবে। আমার ভিডিওটা যদি কারো কাছে যায়, কেউ যদি শুনেন জানেন, অবশ্যই শেয়ার করবেন, যাতে বাংলাদেশের যারা নীতি নির্ধারক, বড় বড় সমাজসেবক, প্রতিষ্ঠাতার মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা সচেতন মানুষ সমাজের জন্য কল্যাণ করে, তারা যেন একটু হলেও আমার কথাটা আবার বিবেচনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।